আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ইংলিশ ভার্সনের আজকে সেকেন্ড ক্লাস। আমরা আগের দিন রাদারফোর্ড পড়ছি, বোর পড়ছি, আর এখন আমরা একটু আপডেট ভার্সনে যাব। চলো আমরা শুরু করি। ওকে, চলো এখন আমরা শিখব হচ্ছে জিমান ইফেক্ট। জিমান ইফেক্ট কী জিনিস? জিমান ইফেক্ট হলো স্পেকট্রাল লাইনকে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ভাগ করা। আমি একটু বুঝাই দিই, কী লিখলাম, কী বললাম। আবার দেখো, আমরা বললাম যে স্পেকট্রাল লাইনকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাগ করব আমরা। ওকে, বুঝতে প্রবলেম হবে অবভিয়াসলি, কারণ স্পেকট্রাল লাইনকে এখন পর্যন্ত বুঝতেছো না, তার উপর ম্যাগনেটিক ফিল্ড আবার দিয়ে দিলাম। তো স্পেকট্রাল লাইনকে ম্যাগনেটিক ফিল্ডে ভাগ করবো, এতটুকু বোঝার ট্রাই করো যে একটা লাইন আছে, সেই লাইনটাকে আমরা ম্যাগনেটিক বাইরের থেকে একটা অন্য ফোর্স দিয়ে সেটাকে আমরা ভাগ করব। একটা লাইনকে বাইরের থেকে একটা অন্য ফোর্স দিয়ে ভাগ করব, এতটুকু বুঝছো। এখন আমরা দেখব যে তার মানে কী বললাম আমরা, একটা লাইনকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাগ করব, মানে একটা লাইন আছে, সেই লাইনটাকে বাইরের থেকে ফোর্স দিয়ে দিয়ে ভাগ করে ফেলবো। এবার আসো, স্পেকট্রাল লাইন কি, ম্যাগনেটিক ফিল্ড কি, এগুলো আমরা হালকা পালকা বোঝার ট্রাই করি। খেয়াল করো, ধরো ওকে, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে প্রোটন আছে, নিউট্রন আছে, গেল। এখানে হচ্ছে ধরো এটা হচ্ছে ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড অরবিট, এটা হলো থার্ড অরবিট। আমরা আগের ক্লাসে বলছিলাম তোমার ফার্স্ট অরবিটের এনার্জি থাকে E1, সেকেন্ড অরবিটের এনার্জি থাকে E2, থার্ড অরবিটের এনার্জি থাকে E3। মানে প্রত্যেকটা ফ্লোরে যত বেশি উপরের ফ্লোরে যাব তত তোমার এনার্জিটা বাড়তেছে। ফার্স্ট অরবিটে E1, সেকেন্ড অরবিটে E2, থার্ড অরবিটে E3। ওকে, এবার আসো ব্যাপারটা, আরেকটা কথা কি বলছিলাম, যেটা বলছিলাম ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা E2 এনার্জি নিয়ে আসে। ও কিন্তু এমনি E1-এ চলে, মানে 1 নাম্বার ফ্লোরে যেতে পারবে না। ও কিন্তু ইজিলি, মানে কিছু না করেই 1 নাম্বার অরবিটে যেতে পারবে না। ওর অরবিটে যেতে গেলে, 1 নাম্বার অরবিটে যেতে গেলে ওর এনার্জি ছাড়তে হবে, ওর এনার্জি এমিট করতে হবে। আমি আবার বলি, ওই যে যেটা আগেবার বলছিলাম, যে ধরো E2 মানে হচ্ছে সেকেন্ড অরবিটে, তোমরা ধরো যে একটা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে থাকতে তোমার 30 টাকা লাগে, আর ফার্স্ট ফ্লোরে যাইতে লাগে হচ্ছে, ফার্স্ট ফ্লোরে থাকতে লাগে মনে করো ধরো 10 টাকা। তার মানে কেউ যদি 30 থেকে 10-এ ব্যাক করতে, তার মানে তাকে 20 টাকা ছাড়তে হবে। তো এটা হচ্ছে সেম কেস আর কি, যে তোমার E2 আছে, ও যদি বাই চান্স একটা ইলেকট্রন ফার্স্ট অরবিটে ট্রান্সফার করতে চায়, একটা ইলেকট্রন যদি ফার্স্ট অরবিটে ট্রান্সফার করতে চায়, তাহলে তার ওই যেই এক্সট্রা এনার্জিটা, সে যে অল্প, মানে E2 তো বেশি ছিল, E1 কম ছিল, যতটুকু এনার্জি সে বের করবে, তার মানে কতটুকু এনার্জি বের করবে, সেটা হচ্ছে E2 মাইনাস E1 এনার্জিটা সে বের করে দেবে। আমি আবার বলি, ইলেকট্রন যখন সেকেন্ড অরবিটে থাকে তখন তার এনার্জি থাকে E2, আর ফার্স্ট অরবিটের এনার্জি হচ্ছে E1, E2টা বেশি, E2 হচ্ছে E1-এর থেকে বেশি, E2 E1-এর থেকে বেশি। তো যদি কোনো ইলেকট্রনের দ্বিতীয় অরবিট থেকে, মানে সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে যাইতে হয়, তাহলে তার ওই যেই মাঝখানের এদের ডিফারেন্সটা, এনার্জি ডিফারেন্সটা, অতটুকু এনার্জি তার ছেড়ে দিতে হবে, এমিট করতে হবে। ওকে ওকে, যেটা আমি আবার একটু বলি, যেটা ওই যে বলছিলাম যে একটা সুপারম্যান আছে, ও তার নিজস্ব একটা এনার্জি দিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সকে রিপিল করে উপরে গেছিলো। এখন যদি ও আবার মাটিতে আসতে চায়, তাহলে ও কী করতে হবে, কিছু পরিমাণ এনার্জি ছেড়ে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের উপর সারেন্ডার করে মাটিতে দাঁড়াইতে হবে। এটা হচ্ছে ওই সেম কেস। এবার আসুন, একটা ইলেকট্রন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে গেলে ইলেকট্রন এমিট করে, আর কতটুকু ইলেকট্রন এমিট করে, যতটুকু তার ডিফারেন্স আছে। ওকে, এই যে এনার্জি এমিট করে একটা ইলেকট্রন হায়ার অরবিটাল থেকে লোয়ার অরবিটালে গেলে এনার্জি কী করে, এমিট করে, এনার্জি ছেড়ে দেয়। সেই এনার্জিটা
এখন এনার্জি কীভাবে বের হবে, তুমি কি দেখতে পারবে এনার্জিটা? সেই এনার্জিটা আসলে ওয়েভ আকারে বের হবে, সেটা হচ্ছে একটা ওয়েভ বা আমরা বলতে পারি যে ফোটন, সেটা ওয়েভ আকারে বের হয়, ঠিক আছে? এই ওয়েভের একটা এক্স্যাক্ট স্পেসিফিক, এই ওয়েভের একটা স্পেসিফিক ওয়েভলেন্থ আছে। ওয়েভলেন্থ কী জিনিস একটু পরেই পড়বো, আমরা আগেও ছোট্টবেলায় পড়ছি, বাট এখন পড়বো। আমি আবার বললাম, ইলেকট্রন এনার্জি এমিট করে কতটুকু এনার্জি, যতটুকু এনার্জি ডিফারেন্স থাকতো, সেই এনার্জিটা আসলে কীভাবে বের হচ্ছে, সেই এনার্জিটা একটা ওয়েভ আকারে বের হচ্ছে, সেই ওয়েভের একটা স্পেসিফিক ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভটাকে আমরা বলতেছি স্পেকট্রাল লাইন। তার মানে ইলেকট্রন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিট, আমি এবার এখান থেকে দেখাই, তার মানে ইলেকট্রন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে গেলে যে এনার্জিটা এমিট করতেছে, যে এনার্জিটা ছাড়তেছে, সেটা আসলে একটা ওয়েভ আকারে ছাড়ে, সেইটাকেই আসলে আমরা বলি স্পেকট্রাল লাইন। তার মানে খেয়াল করো, কোনো একটা ইলেকট্রন সেকেন্ড থেকে ফার্স্টে গেল, এক টাইপের স্পেকট্রাল লাইন আর কি। আর কোনো একটা ইলেকট্রন যদি থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে যায়, সেটা আরেকটা স্পেকট্রাল লাইন। কোনো একটা ইলেকট্রন যদি তোমার থার্ড থেকে ফার্স্টে ট্রান্সফার করে, তাহলে সেটাও একটা স্পেকট্রাল লাইন। তো এইটা হচ্ছে কথা, স্পেকট্রাল লাইন কি, ইলেকট্রন যখন অরবিট ট্রান্সফার করতেছে, সেটা হইতে পারে লোয়ার থেকে হায়ার বা হায়ার থেকে লোয়ার, তখন মেইনলি হচ্ছে তোমার যখন হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, তখন এনার্জিটা সে এমিট করতেছে, স্বাভাবিক। হায়ার থেকে লোয়ারে গেলে এনার্জি এমিট করে, সেই এনার্জিটা কীভাবে ছাড়তেছে, একটা ওয়েভ আকারে, সেটাকে আমরা বলি স্পেকট্রাল লাইন। স্পেকট্রাল লাইনের একটা স্পেসিফিক ওয়েভলেন্থ থাকে, এটা মাথায় রাখবা। স্পেকট্রাল লাইনের একটা স্পেসিফিক ওয়েভলেন্থ, তার মানে তোমার একটা অ্যাটম ধরো, এটা একটা সাপোজ এটা একটা ধরো হিলিয়াম অ্যাটম বা হাইড্রোজেন ধরো, এটা একটা হাইড্রোজেন অ্যাটম। তো এই হাইড্রোজেন অ্যাটমের সেকেন্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটে যত ইলেকট্রন যাবে, সবার স্পেকট্রাল লাইনটা সেম থাকবে। কথা বোঝা গেছে? গেল, এবার গেল। তাহলে স্পেকট্রাল লাইনকে আমরা আবার বলতেছি, স্পেকট্রাল লাইন হচ্ছে, আমরা বলতে পারি যে ইলেকট্রন লোয়ার অরবিটে ট্রান্সফার করলে, ইলেকট্রন লোয়ার অরবিটে ট্রান্সফার করলে যে এনার্জিটা ইমিট করে বা যে এনার্জি ছেড়ে দেয়, যে এনার্জি এমিট করে, তা ওয়েভ এর আকারে থাকে বা ওয়েভের মতো থাকে, এটাই স্পেকট্রাল লাইন। বুঝা গেল? ইলেকট্রন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে গেছে, যে এনার্জিটা এমিট করছে সেটা ওয়েভ আকারে এমিট হচ্ছে, সেই ওয়েভটাকে আমরা বলি স্পেকট্রাল লাইন। সেই স্পেকট্রাল লাইনকে আমরা এখন বাইরের থেকে একটা ফোর্স দিয়ে কাটবো, ভাগ করব। তো মজার কথা কি, এবার আসলে ব্যাপারটা দেখি। তার মানে আমরা জিমান ইফেক্টটা হচ্ছে তোমার স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন্স ইনটু মাল্টিপল কম্পোনেন্টস। আমরা ওই স্পেকট্রাল লাইন্সকে, এই যে একটু আগে বললাম যে ইলেকট্রন থার্ড অরবিট থেকে সেকেন্ড অরবিটে গেছে, দেখছো একটা লাইন ক্রিয়েট হয়েছে, এই লাইনটাকেও আমরা বাইরের থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড, ধরো এখানে একটা চুম্বক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেট এখানে দিয়ে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে এই লাইনটার উপর আমরা এটাকে কম্পোনেন্টে ভাগ করব, এটাকে বলতেছে আমরা জিমান ইফেক্ট। তো স্পেকট্রাল লাইনকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাগ করাকে বলা হয় হচ্ছে তোমার জিমান ইফেক্ট। আর সেম কাজটাই করব, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ইউজ করব, তাহলে সেটা হয়ে যাবে স্টার্ক ইফেক্ট। এটা তোমার এতে প্রচুর আসে, এই দুইটা ডেফিনেশনের যে কোনো একটা ডেফিনেশন প্রচুর আসে। তার মানে দেখো সেম জিনিস, স্প্লিটিং স্পেকট্রাল লাইন্স বাই ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে তোমার জিমান ইফেক্ট। আর এটাও সেম, দেখো স্প্লিটিং স্পেকট্রাল লাইন্স বাই ইলেকট্রিক ফিল্ড, তার মানে ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি স্পেকট্রাল লাইনকে ভেঙে দিব, সেটা হয়ে যাবে স্টার্ক ইফেক্ট। আর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যদি আমি স্পেকট্রাল লাইনকে এরকম স্পেকট্রাল লাইনকে আমরা ভেঙে দিই, তাহলে সেটা হবে জিমান ইফেক্ট। এই ব্যাপারে গেল। এবার আসো,
আমার মনে হয় এই ব্যাপারে তোমাদের কনফিউশন একটু একটু কমছে, যেহেতু একটা প্রথমবার পড়তেছো, অনেক প্যারা লাগবে, অনেক কষ্ট হবে যে আল্লাহ অনেক কিছু বলে ফেললো, অরবিট, ইলেকট্রন, অনেক কিছু বললো। এটা আমরা আস্তে আস্তে এটাকে আমরা অ্যাবজর্ব করবো, বারবার ক্লাসগুলো দেখে দেখে দেখবে যে আস্তে আস্তে তোমার বুঝতে পারতেছো। প্রথম জিনিস তো, যে কোনো গল্প তুমি যে কোনো একটা মুভি দেখো, অনেক মুভি, হলিউডের মুভি দেখবা, প্রথমবার দেখেই যে একদম পুরো বুঝে যাবে, আচ্ছা এই নায়কের ওই কারণ কী করছিল, ওইটাই কী করছিল। যেরকম আমি যখন ফার্স্ট নারুতো দেখছি, আমি তো বুঝি না এটা কেন হইলো, ওইটা কেন করলো, অনেক কিছু বুঝি না, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা সব বুঝতে পারছি। তো যতবার দেখবো ততবার দেখবো যে আস্তে আস্তে কনফিউশন ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? ওকে, এরপরে সামনে আগে আমরা আই গেস সবার ক্লিয়ার হয়েছে। এটার অবভিয়াসলি দেওয়া হবে, স্লাইড তো দেওয়াই হবে। এরপর আসো আমরা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালটা পড়বো। ব্যাপারটা আমি বুঝাই বলি, শোনো। এবার আসো, হাইজেনবার্গ কি বলছে আমি তোমাকে বলি। হাইজেনবার্গ বলছে যে একটা ইলেকট্রনের, ভালো করে খেয়াল করো, একটা ইলেকট্রনের মোমেন্টাম আর পজিশন তুমি একসাথে বের করতে পারবে না। আমি আবার বলি, কি জিনিস বলছে, যে ইলেকট্রন এর মোমেন্টাম, মোমেন্টাম কি জিনিস, মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। এই মোমেন্টাম, ধরো যে তুমি একটা টাইমে কোনোভাবে ইলেকট্রনের মোমেন্টাম বের করে ফেলছো, কিন্তু ওই একই টাইমে ইলেকট্রনের পজিশন বের করতে পারবে না। কথা বোঝা গেছে? মানে তোমারকেও শুধুমাত্র হয় মোমেন্টাম, মানে তো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল আর কি রেজাল্ট, যে তুমি একটা ইলেকট্রনের অনেক কষ্ট করে ওর মোমেন্টাম বের করে ফেলছে, হ্যাঁ ওর মাস ইনটু ভেলোসিটি বের করে ফেলছে, কিন্তু কোন এক্স্যাক্ট পজিশনটা সেটা আবার পাবা না। আবার বোঝা গেছে? তার মানে ইলেকট্রনের মোমেন্টাম আর পজিশন, মানে কোথায় আছে, একসাথে দিবে না। লাইফের মতো তোমাকে পুরোপুরি স্যাটিসফাই করবে না, একসাথে নয়, মানে একসাথে পাবো না, আমরা খুঁজেই পাবো না। আমরা ইলেকট্রনের মোমেন্টাম পেয়ে গেলাম কিন্তু পজিশন পাবো না, পজিশন পেয়ে গেলাম কিন্তু মোমেন্টাম পাবো না। এবার আসলে দেখি, সায়েন্টিস্ট কে ছিল হাইজেনবার্গ, উনি কি বলছেন, ইট ইজ ইম্পসিবল টু নো বোথ দ্য এক্স্যাক্ট পজিশন। একদম ফার্স্টে বলছে উনি ইম্পসিবল টু নো এক্স্যাক্ট পজিশন অ্যান্ড এক্স্যাক্ট মোমেন্টাম অফ এ মুভিং পার্টিকেল অ্যাট দ্য সেম টাইম। বুঝে গেছে? একটা মুভিং যখন পার্টিকেল থাকবে, তার মোমেন্টাম পেয়ে গেছো কিন্তু পজিশন পাবো না, এবার পজিশন পেয়ে গেছো কিন্তু মোমেন্টাম পাবো না, কিন্তু দুইটা একসাথে পাওয়া ইম্পসিবল। এবার আসো, উনি একটা ফর্মুলা ক্রিয়েট করছেন, ফর্মুলাটার ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ এখন দেখে অনেক ভয় লাগতেছে, বাট আমরা আস্তে আস্তে ব্যাপারটাকে তোমাকে ভাঙবো, যে কী বললো এটা, আবার এমন কী বলে দিল। চলো ফর্মুলাটাকে আমরা এখানে লিখে নিয়ে আসবো। দেখো দেখি আমরা, ফর্মুলাটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল পি, এটা হচ্ছে তোমার h/4π। বাই দ্য ওয়ে রেকর্ডিং চলতেছে নাকি একটু দেখে আসি। হ্যাঁ চলতেছে, ওকে। এবার আসো, ডেল এক্স ইন্টু ডেল পি, এটা এবার সেটা মানে কি বুঝাইলো এটা ফর্মুলা, উনি একটা ওনার স্টেটমেন্ট আই গেস তোমরা বুঝতে পারছো, কিন্তু ফর্মুলাটা বুঝতে এখন প্রবলেম হচ্ছে। আমি তোমাকে বুঝাই বলি। ধরো এ আর বি এই দুটাকে তুমি মাল্টিপ্লিকেশন বা এই দুটার প্রোডাক্ট বের করতে যাচ্ছ, এদের প্রোডাক্ট ধরো 6, ধরো তাহলে এ এর ভ্যালু 3 হইলে বি এর ভ্যালু 2 হবে। বুঝা গেল? এখন তুমি যদি এর ভ্যালুটা ইনক্রিজ করো, ধরো এর ভ্যালু করলা 6 করলে, এর ভ্যালু কত করলা 6, এর ভ্যালু ইনক্রিজ করে দিছো, তাহলে কিন্তু এই দুইজনের প্রোডাক্টটা 6 করার জন্য বি এর ভ্যালুটা কমে যাবে। দুজনের প্রোডাক্টটা কী করার জন্য, ফিক্স রাখার জন্য। আমি তোমাকে বুঝাই বলি, এ বি এই দুইটার প্রোডাক্ট 6 হয়, তুমি এর ভ্যালুটা বাড়াচ্ছ, তার মানে বি এর ভ্যালু তো আর বাড়তে পারতেছে না। বি এর ভ্যালু তো কী হবে, বি এর ভ্যালু যদি 2 থাকতো তাহলে তোমার প্রোডাক্টটা আসতো 12। কথা বোঝা গেছে? দুইটা জিনিস যখন প্রোডাক্ট অবস্থায় থাকে, তখন একটা আর একটার ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তার মানে এ বি দুইটা প্রোডাক্টে আছে, তার মানে একটা বাড়লে আর একটা কমবে। কারণ কি, এই দুইটার প্রোডাক্ট তো আমাদেরকে 6 রাখতে হবে। বুঝা গেছে? একটা যদি আমি বাড়াই ফেলি, আর একটার ভ্যালু আপনি কমতে হবে, কারণ না হলে দুটার প্রোডাক্ট সেম হবে না। কথা বোঝা গেছে? দুইটা জিনিস যখন প্রোডাক্ট অবস্থায় থাকে, মানে ভিতরে একটা তোমার মাল্টিপল থাকে দুটা জিনিস, তখন তাদের কি হয়, তারা একে অপরের ইনভার্সলি প্রপোর্শনাল থাকে। তেমনি উনি এই কাজটা সেম কাজ করছেন। ডেল এক্স আর ডেল পি দুইটা হচ্ছে h/4π এর সমান বা এর থেকে একটু বড়।
কথা হচ্ছে তাহলে এই দুইটা কি প্রোডাক্ট অবস্থা আছে, তার মানে একটা যদি বাড়াও তাহলে এই ভ্যালুটা সেম রাখার জন্য আরেকটাকে কমতে হবে। কথা বোঝা গেছে? একটা বাড়ালে একটা কমতে। কারণ ডেল এক্স কি? ডেল এক্স হচ্ছে পজিশন না পাওয়ার পসিবিলিটি, পজিশন না পাওয়ার পসিবিলিটি। কথা বোঝা গেছে? পজিশন না পাওয়ার পসিবিলিটি মানে তুমি যদি ডেলেক্সের ভ্যালুটা লো হয়, ডেলেক্সের ভ্যালু যদি লো হয়, ডেলেক্সের ভ্যালু লো হওয়া মানে কি পজিশন তুমি পাচ্ছ, মানে হচ্ছে অ্যাকুরেট পজিশন পাবা। আমি আবার বুঝাচ্ছি, যদিও এই জিনিসগুলো না তোমার হাইয়েস্ট গেলে একটা বিতে বা এতে আসবে, এটা নিয়ে অত বড় কোশ্চেন ওরকম এখনও আসে নাই। তো তুমি যদি আপাতত হালকা একটু বুঝো, হ্যাঁ ঠিক আছে উনি স্টেটমেন্টটা বুঝছি, ফর্মুলা মুখস্থ রাখছে, আমার এনাফ, তারপরেও আমি তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি একটু পড়া দিচ্ছি। তার মানে ডেলেক্স মানে হচ্ছে পজিশন না পাওয়ার পসিবিলিটি, আর ডেলপি মানে মোমেন্টাম না পাওয়ার পসিবিলিটি। উনি উল্টাটা করছে। হ্যাঁ উনি চাইলে এটাও করতে পারতো যে পজিশন পাওয়ার পসিবিলিটি, পজিশন না পাওয়ার, যাই হোক উনি যেটা করছে আর কি। যাই হোক তার মানে লো ডেলেক্স মানে ডেলেক্সের ভ্যালু লো মানে আমরা পজিশনটা অ্যাকুরেট, ডেলপির ভ্যালু লো মানে মোমেন্টাম অ্যাকুরেট। কথা হচ্ছে তার মানে ডেলেক্সের ভ্যালু যদি কখনো লো হয় তার মানে ডেলপির ভ্যালু আপনা আপনি হাই হবে, ডেলপির ভ্যালু আপনা আপনি কী হবে? হাই হবে। কারণ কি এই দুইটার প্রোডাক্টকে তো আমার h/4 মতোই রাখতে হবে। কথা বোঝা গেছে? দুইটা জিনিস যখন প্রোডাক্ট অবস্থায় থাকে তখন তাদের একটা বাড়ালে আরেকটা কমবে, আরেকটা কমালে একটা বাড়বে। তার মানে ডেলেক্সের ভ্যালু লো মানে কি অ্যাকুরেট পজিশন, অ্যাকিউরেট পজিশন, আর এটা নট অ্যাকিউরেট বা নট প্রপার। তার মানে একটা অ্যাকুরেট হলে আর একটা নট মানে অ্যাকুরেট না, আর একটা অ্যাকুরেট হলে আর একটা অ্যাকুরেট না, এটাই বুঝাইছি আমরা আর কি। ওইটা দেখো খেয়াল করো, ডেল এক্স ডেল পি h/2 ডেল এক্স মানে কি আনসার্টেনিটি ইন পজিশন, পজিশন না পাওয়ার পসিবিলিটি, ডেল পি মানে আনসার্টেনিটি ইন মোমেন্টাম। কথা হচ্ছে আমরা জানি মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি। এখানে যেহেতু মোমেন্টামটা মানে কি বলে না পাওয়ার পসিবিলিটি, তেমনি ভেলোসিটিটাও বের করছে ওনারা আনসার্টেনিটি ইন ভেলোসিটি। যাই হোক এইসব মানে মানে যতটুকু বুঝছো আমার মানে এনাফ, আই গেস স্টেটমেন্ট বুঝা গেছে। ফর্মুলা যদি না বুঝে আমাকে আবার তোমরা কমেন্ট করবা, একই প্লে লিস্টে আমরা তো আসি পুরো গ্রুপে, আমরা আবার বুঝাই দিব। এখানে এই কথাটা বলছে যে মোর অ্যাকুরেট পজিশন মানে ডেলেক্সের ভ্যালু লো মানে কি মোর অ্যাকুরেট পজিশন। তো যখনই ডেলেক্সের ভ্যালু লো হবে ডেলপির ভ্যালু হাই হয়ে যাবে। ডেলপির ভ্যালু হাই হওয়া মানে কি মানে মোমেন্টাম না পাওয়ার পসিবিলিটি বেশি হয়ে গেল, বুঝা গেছে? মানে পাবোই না আমরা। তো তখন লেস অ্যাকুরেট মোমেন্টাম, যত বেশি পজিশন পাওয়ার অ্যাকুরেসি বাড়বে মোমেন্টাম পাওয়ার অ্যাকুরেসি কমবে। আবার উল্টাটা, আমরা যদি মোমেন্টাম পাওয়ার অ্যাকুরেসি বাড়ে তাহলে পজিশন পাওয়ার অ্যাকুরেসি কমবে। কথা বোঝা গেল? ডেলেক্স মানে হচ্ছে উল্টাটা, ডেলেক্স বাড়বে তো তোমার ডেলেক্স বাড়া মানে কি তোমার পজিশন না পাওয়ার পসিবিলিটি বেড়ে গেল, মানে লেস অ্যাকুরেট হলো। গেল এবার হাইজেনবার্গ গেল। ওকে সামনে আগাই। ওকে এবার আসো আমরা এই ফুল সিলেবাসে, তোমাদের সিলেবাসে যতগুলো আমরা অ্যাটমিক মডেল পড়ছি তার একটা ফুল আইডিয়া নেওয়া লাগবে যে আচ্ছা কে কী বলছে, কে কোনটা ভালো করছে, কে কোনটা খারাপ করছে। চলো আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে তোমার থমসন প্লাম পুডিং মডেল, ওয়াটারমেলন মডেল। দেখতে ওয়াটারমেলনের মতো উনি যে আইডিয়াটা দিছিল, তো থমসনের আইডিয়া কী ছিল যে অ্যাটমের ভিতরে প্রোটনগুলো স্ক্যাটার্ড অবস্থায় থাকে, মানে ছড়ানো অবস্থায় থাকে। তার মানে ধরো এই যে একটা অ্যাটম, এটার ভিতরে এরকম টুক 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 এরকম করে প্রোটন থাকে, এরকম ছড়ানো থাকে। তার মানে এটা কিন্তু আসলে ট্রু না, তাই না? এটা কিন্তু উনি এটা বলছেন, সাথে উনি ইলেকট্রনের কথাও বলছেন। তার মানে একটা অ্যাটমের নিউট্রালিটি মানে অ্যাটমে যতগুলো পজিটিভ আছে ততগুলোই যে নেগেটিভ আছে এইটা উনি বলে অ্যাটমটা যে নিউট্রাল এটাও বলতে পারছেন। তো চলো দেখি আমরা। ফার্স্ট অফ অল ওনার সাকসেসটাকে আমরা দেখব। থমসনের সাকসেস কী ছিল? থমসনের সাকসেস হচ্ছে উনি ইলেকট্রন ডিসকভার করছে উনি। সেকেন্ড হচ্ছে উনি একটা অ্যাটমকে প্রপোজ করছে যেটার তোমার কি আছে, যেটার ভিতরে স্মলার চার্জ পার্টিকেল আছে। তো উনি ফার্স্টে অ্যাটমের একটা মানে মডেল করছে, তোমার ডিসকভার করছে যেটার ভিতরে কি থাকে, চার্জ পার্টিকেল থাকে, যেমন প্রোটন থাকে, ইলেকট্রন থাকে। এরপর আসো এক্সপ্লেইন ওভারঅল নিউট্রালিটি অফ অ্যাটম, মানে বুঝাইতে পারছে যে ইলেকট্রন আর প্রোটনের নাম্বার সেম। এবার আসো প্রবলেমটা কী হয়েছেন, উনি অ্যাটমিক স্পেকট্রা কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। অ্যাটমিক স্পেকট্রা তো অনেক দূরে কীভাবে আসলো। যাই হোক কথা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা মানে কি বুঝো,
একটু আগে যে আমি স্পেকট্রাল লাইন পড়াইলাম, দেখছো ওই স্পেকট্রাল লাইনই তো অ্যাটমিক স্পেকট্রা। মানে যখন একটা ইলেকট্রন ওই হায়ার অরবিট থেকে, যখন একটা ইলেকট্রন হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে ট্রান্সফার করে, তখন সে এনার্জি এমিট করে। সেই এনার্জিটাই আমরা ওয়েভ আকারে পাচ্ছি। এইটাকে আমরা বলতেছি স্পেকট্রাল লাইন। এটাকে আমরা বলতেছি কি? স্পেকট্রাল লাইন। বুঝে গেল? তার মানে ওই অ্যাটমিক স্পেকট্রা মানে ওইটাই, ইলেকট্রন হায়ার থেকে লোয়ারে যাবে, ও স্পেকট্রাল লাইন ছেড়ে দিবে। কথা বুঝে গেছে? এটাই গেল। এরপর মুসলাম, ঠিক আছে। তারপরে দেখি আমরা, এরপরে হচ্ছে ওকে আসো আমরা এবার আসো তাহলে ওনার, এরপরে আসো পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন ওয়াজ আনরিয়েলিস্টিক। অবভিয়াসলি উনি যেটা বলছিল যে পজিটিভ চার্জগুলো একদম সেন্টারে থাকে না, উনি হচ্ছে পুরো স্কেটার অবস্থা থাকে। এটা তো আসলে কাহিনী আসলে সত্যি না, আসলে তো পজিটিভ চার্জগুলো মাঝে থাকে একদম সেন্টারে। এরপর আসো, এরপর চলো আমরা দেখি রাদারফোর্ড। দেখি আমরা রাদারফোর্ড কী করে। রাদারফোর্ড বলে গেছেন যে নিউক্লিয়াস একদম ডেন্সড ভিতরে আছে। তারপরে উনি একটা অ্যাটমের কথা বলছে যেটা এমটি স্পেস, চারিপাশে ওই নিউক্লিয়াস সেন্টারে থাকবে, চারিপাশে ফাঁকা থাকবে। তারপরে উনি থমসন মডেলের কারেকশনটাও করে দিয়েছেন। থমসন মডেল কি ভুল করছিল, যে প্রোটনের ডিরেক্ট কোনো পজিশন বলতে পারেন নাই, তো রাদারফোর্ড প্রোটনের পজিশন বলে গেছেন। এরপর আসো ওনার লিমিটেশন কী ছিল। কুড নট এক্সপ্লেইন হোয়াই ইলেকট্রনস ডু নট ফল ইনটু দ্য নিউক্লিয়াস। তো উনি বলতেই পারেন নাই কেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে চলে যাচ্ছে না। মনে নেই যে ওনার লিমিটেশনে ম্যাক্সওয়েল একটা কথা বলে গেছিল। উনি বলছে কি, রাদারফোর্ড বলছে এই যে ধরো একটা প্রোটন, এর চারিপাশে ইলেকট্রন ঘুরতেছে, কোনো অরবিটের কথা উনি বলেন নাই, বলতেছে। কথা হচ্ছে ম্যাক্সওয়েলই তখন এসে বলে গেছে যখন কোনো কিছু ঘুরতেছে তখন তো সে কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়বে। কথা বুঝো, যে ইলেকট্রনকে প্রোটন টানতেছে এই দিকে, তোমাকে তোমার একটা ফ্রেন্ড রশি দিয়ে তার দিকে টানতেছে, তুমি যদি তার বিপরীত দিকে, তার মানে তোমার অপোজিট সাইড থেকে যদি তুমি তোমার রশিটা না টানো, তাহলে কিন্তু তুমি তার দিকে চলে যাবা। তো তার মানে এই যে ইলেকট্রনকে প্রোটন টানতেছে, ইলেকট্রনে কিন্তু একটা কোনোভাবে এর একটা অপোজিট সাইডে একটা ফোর্স ক্রিয়েট করতেছে। তার কারণেই ইলেকট্রন আসলে এখানে বসে আছে, এখানেই আছে, কেন নিউক্লিয়াসে যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যখন এটা ম্যাক্সওয়েল বলে গেছেন, হ্যাঁ ঠিক আছে বুঝলাম যে ইলেকট্রন বাইরের দিকে বা অপোজিট সাইডে একটা ফোর্স ক্রিয়েট করে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটাকে দমায় রাখতে পারছে, মানে রিপেল করতে পারছে, নিউট্রালাইজ করতে পারছে। কিন্তু ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী যখন একটা পার্টিকেল কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, তখন সে যে ওই যে বাইরের দিকে যে অপোজিট সাইডে যে ফোর্সটা দিচ্ছিল সেটা আস্তে আস্তে সে এমিট করবে, কারণ সে রিভলভ করতেছে তাই। তো যখন রিভলভ করবে তার মানে কি, ইলেকট্রনের এই দিকে ধরো আগে ট্রিপল ফোর্স ছিল, প্রোটনেরও ধরো ট্রিপল ফোর্স ছিল, আস্তে আস্তে ইলেকট্রন এদিকে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ইলেকট্রন ট্রিপল ফোর্সটা হয়ে যাবে ডাবল ফোর্স, মানে ফোর্সটা কমে আসতেছে। কিন্তু প্রোটনের ট্রিপল ফোর্স কিন্তু ঠিকই আছে। কথা বোঝা গেছে? তো আস্তে আস্তে যখন তাহলে আস্তে আস্তে আবার এদিকে ঘুরতে ঘুরতে ইলেকট্রনের ডাবল ফোর্সটা হয়ে যাবে এখন সিঙ্গেল ফোর্স, বাট প্রোটনের টানটা তো ঠিকই আছে, তিনটা ফোর্স। তার মানে ইলেকট্রন তার মানে আস্তে আস্তে কী হবে, ওই সেম কথা যে তোমার ফ্রেন্ড তোমাকে টানতেছে রশি দিয়ে, তুমি ধরে আসো অপোজিট সাইডে, কিন্তু আস্তে আস্তে তোমার এনার্জি কমতেছে। তো এনার্জি কমতে থাকা মানে কি, তুমি তার দিকে চলে যাবে, কারণ কি তোমার যে রিপালশনটা করতেছিল সেটা এখন আর আসলে কমতেছে আস্তে। সেটাই উনি বলছিল, ম্যাক্সওয়েল বলে গেছেন যে ইলেকট্রন যখন কন্টিনিউয়াসলি রিভলভ করতেছে তার মানে তো সে এনার্জি এমিট করবে আস্তে আস্তে, তখন নিউক্লিয়াসে পেনিট্রেট করবে, নিউক্লিয়াসে ঢুকে যাবে। তো এইটার ব্যাপারে কিন্তু কোনো ভালো এক্সপ্লেনেশন রাদারফোর্ড দিতে পারে নাই। তো এইটা কি একটা অ্যাটমের স্টেবিলিটির উপর কোশ্চেন উঠে গেল না, যে অ্যাটমটা তার মানে আপনি যেই মডেলটা দিলেন এর মাধ্যমে তো অ্যাটমই নেই, তার মানে অ্যাটমের স্টেবিলিটি তো থাকার কথা না। এটার ব্যাপারে কিন্তু উনি ভালো মতো এক্সপ্লেন দিতে পারেন নাই। তো কুড নট অ্যাকাউন্ট ফর ডিসক্রিট লাইন স্পেকট্রা, ওই একই কথা, স্পেকট্রাল লাইন নিয়ে উনি কোনো কথা বলতে পারেন নাই। এটা আসলে অনেক পরের কথা, এটা এত আগে উনি যতটুকু করছে এটাই অনেক বেশি। এরপরে বলছে যে ফেইল্ড টু এক্সপ্লেন স্টেবিলিটি অফ অ্যাটমিকটাকে, যেটা বললাম যে ইলেকট্রন তো নিউক্লিয়াসে পেনিট্রেট করার কথা ছিল, সেই ব্যাপারে তো উনি কোনো কিছু বলে যেতে পারেননি। এরপর আসো, তার মানে নিউক্লিয়াসের কথা বলে গেছেন রাদারফোর্ড, বুঝে গেছে? নিউক্লিয়াসের কথা কি বলছেন রাদারফোর্ড। এবার আসো বোর কি বলছেন, নিলস বোর কি বলছেন। বোর কিন্তু প্রত্যেকটা অরবিটালের একটা আলাদা আলাদা এনার্জি লেভেলের কথা বলে গেছেন, যে নিউক্লিয়াস আছে, ফার্স্ট অরবিটের জন্য একটা এনার্জি E1, সেকেন্ড অরবিটের জন্য একটা এনার্জি E2, থার্ড অরবিটের, এরকম প্রত্যেকটা অরবিটের কথা বলে গেছেন। দেখো
ইন্ট্রোডিউসড কনসেপ্ট অফ কোয়ান্টাইজড অরবিটস, মানে ফিক্সড এনার্জি লেভেল, মানে এই যে প্রত্যেকটা অরবিটের একটা ফিক্সড এনার্জি লেভেল আছে সেটার কথা উনি বলে গেছেন। এরপরে এক্সপ্লেইনড হাইড্রোজেনস এমিশন স্পেকট্রাম সাকসেসফুলি, ওই একই কথাবার্তা, স্পেকট্রাম কথাটা শুনছো তার মানে ওই একই কথা, যে ইলেকট্রন হায়ার থেকে লোয়ারে আসবে, এনার্জি এমিট করবে, ওইটা আবার ওয়েভ আকারে, সেটাকে আমরা স্পেকট্রাল লাইন বলি, ওইটাই হচ্ছে। তো ওইটাই হচ্ছে তোমার কি, তোমার এইটার কথাটা বলতে পারছেন। ইন্ট্রোডিউস অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওই যেটা বলছিলাম আবার আগের মতো mvr = NH/2 এর কথা উনি বলতে পারছেন। গেল, প্রবলেমটা কোথায় হয়েছেন, বোর কিন্তু যেই সব থিওরি দিছেন বা অ্যাজামশন করছেন এগুলা কিন্তু শুধুমাত্র হাইড্রোজেনের জন্য বা হাইড্রোজেনের টাইপের আয়নের জন্য অ্যাপ্লিকেবল, বুঝো নাই নাকি, আমি বুঝাই বলি। তার মানে হাইড্রোজেন বলতে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা, হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা, হিলিয়ামের ইলেকট্রন কয়টা, হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে দুইটা। তার মানে বোরের থিওরি হিলিয়ামের জন্য অ্যাপ্লাই হবে না, বাট হিলিয়াম প্লাসের জন্য অ্যাপ্লাই হবে, কারণ হিলিয়াম প্লাসের ইলেকট্রন একটা। তার মানে যাদের ইলেকট্রন একটা তাদের ব্যাপারে বোর কথা বলতে পারতেছে। কিন্তু যদি কোনো, যেমন সোডিয়ামের ধরো 11টা ইলেকট্রন আছে, ধরো বলে দিলাম কোনোভাবে থিওরিটিক্যালি সোডিয়াম +10, তার মানে কয়টা ইলেকট্রন চলে গেল, সোডিয়ামের 10টা ইলেকট্রন চলে গেলো, তাহলে সোডিয়ামের একটা, তার মানে এইটার ব্যাপারেও কিন্তু বোর কথা বলতে পারছে। কারণ কি, যাদেরই একটা ইলেকট্রন তাদের নিয়ে বোর কথা বলতে পারে, এদেরকে বলা হয় হাইড্রোজেন লাইক অ্যাটম, সরি আয়ন। এবার আসো, গেল, তাহলে এইটা হচ্ছে প্রবলেম। দেখো আমরা দেখি এখানে লেখা যে, দেখো ফেইল্ড ফর মাল্টি ইলেকট্রন অ্যাটমস, মানে মাল্টি ইলেকট্রন যাদের একের বেশি আছে ইলেকট্রন, তাদের ব্যাপারে কিন্তু বোর কোনো কথা বলতে পারে না। এরপর কুড নট এক্সপ্লেইন ফাইন স্ট্রাকচার, জিমান ইফেক্ট অর কেমিক্যাল বন্ডিং, কথা হচ্ছে একটু আগে যেটা বললাম, জিমান ইফেক্টের ব্যাপারে কিন্তু কোনো কথা বলতে পারেন নেই বোর। জিমান ইফেক্ট একটু আগে পড়লাম, এটা কিন্তু এর কোশ্চেনে আসে। এরপর আসো, গেল এই যে দেখো ওয়ার্ক অনলি ফর হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন লাইক স্পিসিস, ওকে। এরপর সব, তার মানে আমাদের অরবিটের কথা, তার মানে খেয়াল করো এইখানে রাদারফোর্ড নিউক্লিয়াসের কথা সুন্দর মতো বলে গিয়েছেন, নিউক্লিয়াসের কথা বলতে পারছেন। আর বোর বলতে পারছেন কিসের কথা, অরবিটের কথা সুন্দর মতো। তো রাদারফোর্ড বলছে নিউক্লিয়াসের কথা, বোর বলছে অরবিটের কথা। আর এখন আসো হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কি বলছে, কোয়ান্টাম মেকানিক্যাল আমাদের সাথে অরবিটালের কথা বলছে। কোয়ান্টাম মেকানিক্যাল কিসের কথা বলছে, অরবিটাল। আই নো তোমাদের কেবল 10 শেষ হয়েছে, তাই তোমাদের মধ্যে এই অরবিটাল নিয়ে হালকা পাতলা কিছু কনফিউশন আছে, আমি একটু এখনই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমার মনে হয় অতটা প্যারা হবে না, আমি একটা ভালো এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার আসো, তার মানে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কি আমাদের দিচ্ছে, সেটা অরবিটালের কথা বলতেছে। বোর কি বলতেছে, অরবিটের কথা বলতেছে। আর রাদারফোর্ডকে নিউক্লিয়াসের কথা বলতেছে। কথা হচ্ছে, তার মানে এই হচ্ছে এমসিকিউতে যদি আসে যে কে অরবিটালকে ইন্ট্রোডিউস করছে, তখন আমরা বলবো কি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। যদি কোশ্চেন আসে কে অরবিটকে ইন্ট্রোডিউস করছে, তাহলে আমরা বলবো হচ্ছে বোর। যদি বলে কে নিউক্লিয়াস, তখন আমরা রাদারফোর্ড। এই হচ্ছে কথা, এই হচ্ছে ব্যাপার। গেল, চলো সামনে আগাই আমরা। যেটা বলতেছিলাম তোমাদের যে ব্যাপার অরবিট, আমরা 3টা কথা ছিল, একটা হচ্ছে অরবিট, একটা হচ্ছে সাবশেল, আর একটা হচ্ছে অরবিটাল। ওকে, চলো আমরা একটু এক্সাম্পল দেখি। ধরো তোমার বাসা হচ্ছে, আমার বাসা মিরপুর, তো মিরপুরে তোমার বাসা, তুমি ধরো ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার রোড নাম্বার 1, এটা হচ্ছে রোড নাম্বার 2। একটু খেয়াল করো, তার মানে একটা বাসা, সবার বাসা থাকে রোড 1 রোড 2 এরকম থাকতে পারে। তো ইলেকট্রন যেরকম, তাহলে দেখো খেয়াল করো, এখানে ধরো একটা অ্যাটম আছে, এইটা কি, এই যে যেটা রাউন্ড যেই পাথটা, এইগুলো হচ্ছে আমাদের অরবিট, এগুলো কি আমাদের অরবিট। মানে তুমি কোন রোডে থাকো সেটা অরবিট, তুমি রোড 1-এ থাকো নাকি রোড 2-তে থাকো, 1 নাম্বার অরবিট নাকি 2 নাম্বার অরবিট, এটা হচ্ছে আমাদের তাহলে কি আমাদের অরবিট। তো রোড নাম্বার মানে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি অরবিট, রোড হচ্ছে অরবিট। খুবই ইজি জিনিস। কথা হচ্ছে তার মানে রোড মানে হচ্ছে অরবিট। একটু ধ্যান দাও, আমার মনে হয় ইজিলি বুঝে যাবে।
কথা হচ্ছে যে রোড মানে অরবিট তো বুঝলাম, তুমি কি রোডে থাকো না? তুমি রোডে থাকো না, তুমি থাকো কোথায়? তুমি থাকো বিল্ডিংয়ে। তো এখন তাহলে এবার আসো বিল্ডিং। তো বিল্ডিং কোথায়? যেখানে তুমি রোডের 99% টাইম স্পেন্ড করো, তাহলে বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিং। ধরো তুমি 1 নাম্বার রোডে থাকো, তার মানে আমাদের ইলেকট্রনটা কোথায় আছে? 1 নাম্বার অরবিটে আছে, এটা হচ্ছে বিল্ডিং। বিল্ডিং মানে হচ্ছে আমাদের সাবশেল, এটা হচ্ছে বিল্ডিং। খেয়াল করো যেটা বলতেছি ধীরে ধীরে, তুমি যে রোডে থাকো সেটা অরবিট। তো ইলেকট্রন কোন রোডে আছে, ফার্স্ট রোড নাকি সেকেন্ড রোড, সেটা বুঝে গেলাম, সেটা অরবিট। এবার সেই রোডে কোন বিল্ডিংয়ে আছে? বিল্ডিং অনেক টাইপের হইতে পারে। ধরো সাবশেল তোমাদের সিলেবাসে 4 ধরনের, এস, পি, ডি, এফ, 4 ধরনের সাবশেল আছে। তার মানে এই 4 টাইপের বিল্ডিং আছে। কথা হচ্ছে সাবশেল বুঝলাম, অরবিটালে যে প্যারা নাকি। আমি বলি বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ভিতরে কি থাকে? ফ্ল্যাট থাকে। তো কিছু কিছু বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট থাকে, কিছু কিছু বিল্ডিংয়ে মাল্টিপল ফ্ল্যাট থাকে। তো এখানে 4টা টাইপের বিল্ডিং আছে। তো এই বিল্ডিংয়ের ফ্ল্যাট হচ্ছে, এই বিল্ডিংয়ের ফ্ল্যাট হচ্ছে 1টা, এই বিল্ডিংয়ের ফ্ল্যাট 3টা, এই বিল্ডিংয়ের ফ্ল্যাট 5টা, এই বিল্ডিংয়ের ফ্ল্যাট 7টা। সমস্যা কি? ফ্ল্যাট। আর প্রত্যেকটা ফ্ল্যাটে কি থাকে? প্রত্যেকটা ফ্ল্যাটে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। কথা বোঝা গেল? তো আবার বলি, তুমি যে রোডে থাকো সেটা হচ্ছে অরবিট, আর বিল্ডিং যেটা রোডের ভিতরে যে বিল্ডিং সেটা হচ্ছে আমাদের সাবশেল। 4 টাইপের বিল্ডিং থাকতে পারে, কিছু বিল্ডিংয়ে 1টা ফ্ল্যাট, কিছু বিল্ডিংয়ে 3টা, 5টা, 7টা। তার মানে অরবিটাল হচ্ছে আমাদের এই ফ্ল্যাটগুলো, ফ্ল্যাটস, বুঝা গেছে? ফ্ল্যাটগুলো হচ্ছে অরবিটাল। এবার আসো, তার মানে কি একটা মানে অ্যাটমের কোন রোড সেটা হচ্ছে অরবিট, সেই রোডের একটা ভিতরে একটা জায়গা যেখানে ইলেকট্রন বেশি পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে সাবশেল। সেই সাবশেলে আবার ফ্ল্যাট মানে অনেক টাইপের অরবিটাল থাকতে পারে। সাবশেল বলতে তার মানে কি? সাবশেল কি? সাবশেল বলতে পারি মাল্টিপল অরবিটালের একটা মিক্সচার, মাল্টিপল অরবিটালের একটা মিক্সচার। মানে একটা সাবশেলে ধরো পি সাবশেল, এখানে 3টা ফ্ল্যাট থাকে, মানে 3টা অরবিটাল থাকে। কথা বোঝা গেছে? যেমন ধরো পি 3টা অরবিটাল থাকে, একটা হচ্ছে এস এর জন্য শুধুমাত্র এস একটাই থাকে, এস অরবিটাল। পি এর জন্য 3টা, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর জন্য 5টা, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এরকম এইগুলো হচ্ছে আমাদের অরবিটাল, এগুলো হচ্ছে অরবিটাল। কথা বোঝা গেল? ওকে, তো আমি আরেকটু ক্লিয়ার করলাম। তা তুমি তার মানে এটা হচ্ছে রোড, বিল্ডিং, ফ্ল্যাট। তুমি কোন রোডে থাকো? অরবিট। বিল্ডিংটা হচ্ছে তোমার সাবশেল। সেই বিল্ডিংয়ের অনেক টাইপ থাকতে পারে। এস বিল্ডিংয়ে থাকলে তো ওই এসি একটাই অরবিট। পি বিল্ডিংয়ে থাকলে সেখানে 3 টাইপের আলাদা আলাদা অরবিটাল আছে, 3টা, পি এক্স, পি ওয়াই, পি জেড। ডিতে থাকলে 5 টাইপের, এফ থাকলে 7 টাইপের। এটা হচ্ছে আমাদের কথা। তার মানে আমরা বলতে পারি, খেয়াল করো, তার মানে আমরা বলতে পারি ধরো একটা ইলেকট্রন 2px আছে, এক্স অরবিটাল, এটাকে একটা এক্স অরবিটাল 2px। তো এখানে 2 হচ্ছে আমাদের রোড নাম্বার বা অরবিট, পি হচ্ছে আমাদের সাবশেল, মানে পি সাবশেলে আছে, সে কোন বিল্ডিংয়ে আছে? পি বিল্ডিংয়ে আছে। আর পি এক্স ফ্ল্যাটে মানে হচ্ছে অরবিটাল, অরবিটাল। এই গেল আমাদের অরবিট, সাবশেল, অরবিটাল গেল। আসো এবার কোন কনটেক্সটে ছিলাম আমি ভুলে গেছি, বাট সামনে আগে আমরা। ওকে, আমার মনে হয় না বুঝলে তোমরা আমাদের গ্রুপে কমেন্ট করবা, আমি আরও ট্রাই করবো বুঝাই দেওয়ার, ঠিক আছে? মনে হয় যাই না, আমি তো অনেক আগে এগুলো বুঝছি, তো আমার কাছে তো মনেই হবে যে তোমরা মনে হয় বুঝে গেছো। বাট আবার এটাও সত্যি যে তোমরা একদম শুরুর দিকে এগুলো বুঝতেছো, অনেক কিছু আমি স্পিডে বলতে ফেলতে পারি। তোমরা এগুলো তাড়াতাড়ি স্ক্রিনশট দিও, ভাই এগুলো বুঝতেছি না, আর একটু বুঝাই দেন, তখন আমি আবার বুঝে দেবো। ওকে, গেল। এবার আমাদের অ্যাটম অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল পার্টিকেলস, মানে অ্যাটমের ভিতরে কি থাকে তা দেখবো। কথা বোঝা গেছে? আগে দেখি বাজে কত। ওকে, বেশিক্ষণ না। তো আমরা অ্যাটম অ্যান্ড ইটস ফান্ডামেন্টাল পার্টিকেলস নিয়ে পড়াশোনা করবো। তার মানে কি অ্যাটমের ভিতরে কী কী আছে সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস। এবার আসো, একটা অ্যাটমের ভিতরে কী কী থাকে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলস। এবার আসো, ফান্ডামেন্টাল পার্টিকেলস 3 ধরনের, পার্মানেন্ট, টেম্পোরারি, কম্পোজিট। এখান থেকে সি এর একটা কোশ্চেন আসবে, পুরো বক্স মুখস্থ করে লিখতে হবে, বাট এমন না, এখান থেকে এমসিকিউ এর কোশ্চেন আসবে। তো পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কথা হচ্ছে এমসিকিউ আসবে কি কোনটা টেম্পোরারি, কোনটা কম্পোজিট, কোনটা পার্মানেন্ট। তো এইখান থেকে তোমাকে বের করতে হবে এক্সাম্পলগুলো মুখস্থ করে। কথা হচ্ছে এখানে খেয়াল করে দেখো,
3টা, এখানে 2টা, আর এখানে 1000টা। কোনটা মুখস্থ? আমাদের প্ল্যান হচ্ছে, এটা আমি করতাম স্টুডেন্ট লাইফে বা সবাই করে, এই 3টা মুখস্থ রাখবো, এই 2টা মুখস্থ রাখবো, আর বাকি সব রেস্ট অফ দ্য পার্টিকেলস আর টেম্পোরারি পার্টিকেলস। কথা বোঝা গেছে? তার মানে এই 2টা মুখস্থ, বাকি সব আল্লাহর দানে। বুঝা গেছে? ওকে, এবার গেল। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবার আসো আলফা পার্টিকেল সম্পর্কে আগে আইডিয়া আছে, ডিউটেরন নতুন আইডিয়া। তো আলফা পার্টিকেল, ডিউটেরন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে পার্মানেন্ট, আলফা আর ডিউটেরন হচ্ছে তোমার কম্পোজিট, আর বাকি সব হচ্ছে টেম্পোরারি। ওকে, লেটস সি, সামনে গাই। ওকে, এবার আসো, এই যে দেখো এই সেম টাইপের এমসিকিউ আসে, যুগ যুগ ধরে আসতেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। এবার আসো দেখি, প্রোটন একটু আগেই বলছে এটা প্রাইমারি, নিউট্রন প্রাইমারি, ডিউটেরন কম্পোজিট। তার মানে পিওন যেই লোকটা আছে সে হচ্ছে তোমার টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। দেখছো, বললাম না, তুমি জাস্ট 5টা মুখস্থ রাখো, বাকি সবগুলো হচ্ছে তোমার টেম্পোরারি। তার মানে এটা একটা হ্যাক্স, ঠিক আছে? এটা সবাই বলে, এটা এমন না যে আমি 2 দিন ধরে আবিষ্কার করছি, এটা সব টিচাররা এভাবে বলে, আমার টিচার এভাবেই বলছে। এই 2টা মুখস্থ রাখবো, বাকিগুলা আল্লাহর উপর দিয়ে দেবো। এবার আসো ইম্পর্টেন্ট কিছু আইসোবার, আইসোটোন, আইসোটোপস, এগুলো নিয়ে তোমরা 9-10 দেখছো। আমরা আরেকটু আপডেট নিব এর মধ্যে, বুঝে গেছে? আমার মনে হয় ওইগুলো পড়ানো হয়েছে, একটু রিক্যাপ দিচ্ছি আমরা। এগুলো এমসিকিউতে প্রচুর আসে, তো আমরা এটা নিয়ে একটু হালকা পড়াশোনা করি। দেখো এখানে সুন্দর মতো করে ফার্স্টে আমরা যদি এই লেফট পুরা ফার্স্ট কলামটা দেখে তাহলে বুঝবো যে আইসোবার মানে হচ্ছে মাস নাম্বার সেম, মানে একটা অ্যাটম তাদের মাস সেম। মাস মানে কি? মাস ইজ নট ফিক্সড। মাস মানে হচ্ছে তোমার প্রোটন আর নিউট্রনের সাম। গেল। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন নাম্বার সেম, আইসোটোপ মানে প্রোটন নাম্বার সেম। দেখো অনেকটা সেম, লাস্টে মাস ভর সেম, টোন নিউট্রন সেম, টোপ প্রোটন সেম। তাহলে আইসোবারে মাস সেম, আইসোটোনে নিউট্রন সেম, আইসোটোপসে প্রোটন সেম, আইসো ইলেকট্রনে ইলেকট্রন সেম, আইসো ডায়াফার্স এটা আমাদের নতুন নাকি? এটা হচ্ছে তোমার নিউট্রন আর প্রোটনকে মাইনাস করলাম, 2টা অ্যাটম দিস তোমাকে এমসিকিউতে। তাদের নিউট্রন আর প্রোটনকে দুজনের আলাদা আলাদা করে নিউট্রন আর প্রোটনকে মাইনাস করব, যদি দুজনেরই সেম আসে তাহলে সেটা আইসো ডায়াফার্স। এবার আসো, আইসোস্টার্স হচ্ছে সেম নাম্বার অফ অ্যাটম অ্যান্ড ইলেকট্রন। আমরা এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবে, আমি বুঝছি বলে ভালো লাগতেছে না। একশো এক্সাম্পল দেখি, যেমন ধরো আইসোবার মানে হচ্ছে তাদের মাস সেম। দেখো এখানে একটা নাইট্রোজেন দেওয়া আছে, মাস হচ্ছে 14, এখানে একটা কার্বন দেওয়া আছে, মাস হচ্ছে 14। মাস কীভাবে বুঝছি? উপরে আসে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বুঝে দেবো কীভাবে বুঝছি। মাস 14, ঠিক আছে? তো 2টা অ্যাটম যাদের মাস সেম তাদেরকে আমরা বলতেছি তোমার আইসোবার। যেমন ধরো এটা দিলাম, ধরো ক্যালসিয়াম, এটারও দিলাম 40, পটাশিয়াম এটাও দিলাম 40। তার মানে এরাও কিন্তু একটার আইসোটোপ। এই হচ্ছে কথা বোঝা গেল? সরি, আইসোটোপ কেন বললাম, এটা হচ্ছে আইসোবার। এই গেল। তার মানে 2টা অ্যাটম যাদের মাস সেম তারা হচ্ছে আমাদের আইসোবার। এবার আইসোটোন মানে হচ্ছে আমরা প্রোটন নিউট্রন। যেমন দেখো খেয়াল করো, কার্বন, এখানে কার্বন বলছে 14, কার্বনের ইলেকট্রন কয়টা, সরি প্রোটন কয়টা? কার্বনের প্রোটন হচ্ছে 6টা। তো 6টা যদি প্রোটন হয় তার মানে নিউট্রন হবে কত? 14 - 6 কত হয়? 8। তার মানে 8টা নিউট্রন আছে কার্বনে, আর নাইট্রোজেনেও আছে 8টা নিউট্রন। 2টা অ্যাটম যাদের নিউট্রন নাম্বারটা সেম তাদেরকে আমরা বলছি আইসোটোন। সেম থিং যাদের প্রোটন নাম্বার সেম, দেখো এই যে 2টা কার্বন, তাদের তোমার কি যাদের প্রোটন সেম, যা বাকি সব ডিফারেন্ট হোক, কী যায় আসে? প্রোটন সেম তার মানে আইসোটোপ, মাস সেম তার মানে আইসোবার, নিউট্রন সেম তার মানে আইসোটোপ। গেল। আইসো ইলেকট্রন, ধরো এইরকম ধরো নিয়নের ইলেকট্রন 10টা, O2-, ওর আগে 8টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাহলে ওরও 10টা। তুমি ধরো বলতে পারো Na+, আগে 11টা ছিল, একটা ইলেকট্রন ডোনেট করছে, ওরও 10টা। এরা সবাই সবার আইসো ইলেকট্রন। এবার গেল, আইসো ইলেকট্রন আমাদের কথা হয়ে গেছে। এবার আইসো ডায়াফার্স যেটা নতুন সেটা আমরা পড়ার ট্রাই করি। এখানে এটা বলতেছে কি, তুমি নিউট্রন আর প্রোটনকে মাইনাস করে দিব, তারপরে যদি 2টা সেম হয় তার মানে তাদের আইসো ডায়াফার্স। দেখো খেয়াল করো, যেমন ধরো এখানে বলতেছে ইউরেনিয়ামের ধরো তোমার হচ্ছে নিউট্রন বলা আছে 143 আর 92। কথা বোঝা গেছে? নিউট্রন বলা আছে কত? দেখো খেয়াল করো, এটার নিউট্রন বলা আছে হচ্ছে 143 মানে 143, প্রোটন বলা আছে 92। বোঝা গেল? তাহলে প্রোটন 92, নিউট্রন 143, এই দুটাকে যদি আমরা মাইনাস করে কথা হয়, দেখো 143 - 92 তার মানে হচ্ছে 51।
এটা হচ্ছে ইউরেনিয়ামের জন্য গেল। বাট থোরিয়ামেরটা দেখি যেটা আরেকটা দেওয়া আছে, এটার ধরো নিউট্রন দেওয়া আছে হচ্ছে তোমার 143। ওকে, কি বলছেন? নিউট্রন দেওয়া আছে 143। ওকে, আর প্রোটন দেওয়া আছে তোমার 90। দ্যাট মিনস ইটস নট আইসো ডায়াফার্স অফ ইচ আদার। যদি এরকম হইতো যে প্রোটনটা 90 না হয়ে, আচ্ছা প্রোটন কেন, সরি, ধরো এরকম হইলো যে থোরিয়াম, আমরা এটাকে যদি একটু কাটি, এখানে মেবি একটু কাহিনী করা আছে, দেখি চলো। এখানে বলা আছে অ্যাটমস হ্যাভিং দ্য সেম ডিফারেন্স বিটুইন নিউট্রনস অ্যান্ড প্রোটন। ধরো এরকম হলো যে আমরা 51 আনতে হবে, তো আমরা ধরো নাইট্রোজেনকে দিলাম হচ্ছে তোমার ধরো 100, সরি নিউট্রন দিলাম 100, বা নিউট্রন কত আমরা ধরলাম 90 ধরলাম, যাও নিউট্রন, সরি আমরা ধরো নিউট্রন নিলাম হচ্ছে 141, আর এটার প্রোটন তো অবভিয়াসলি 90, প্রোটন 90। এইবার এটার ডিফারেন্স হচ্ছে 51, এটা তাহলে প্রোটন হবে, এটা হচ্ছে 141 নিউট্রন হবে, 141 নিউট্রন। ওকে গেল, তার মানে ধরো ইউরেনিয়াম ওর নিউট্রন 143, প্রোটন 92, তার মানে 51। থোরিয়াম ওর নিউট্রন হচ্ছে 141, প্রোটন 90, দুইটাকে মাইনাস করলে 51। তো দুইটার মাইনাস যদি সেম হয় তার মানে তার আইসো ডাইভার্স। আইসো স্টার মানে কি দেখো, খেয়াল করো, অ্যাটম সেম, তারপরে আবার কি সেম, ইলেকট্রনও সেম। যেমন বুঝাই বলি, ধরো CO অ্যাটম কয়টা আছে, 2টা। N2 অ্যাটম কয়টা আছে, 2টা। কার্বনের ইলেকট্রন কয়টা, কার্বনের ইলেকট্রন 6, অক্সিজেনের হচ্ছে তোমার 8, দুটাকে সাম করলে হয় 14, নাইট্রোজেনেরও দুইটাকে সাম করলে হয় 14। তো যখন অ্যাটম নাম্বার আর ইলেকট্রন নাম্বার সেম, তখন আমরা এদেরকে বলতেছি হচ্ছে আইসো স্টার্স। ওকে গেল, এই হচ্ছে আমাদের কাহিনী। আইসোটপ, আইসোবার, আইসোটন, আইসো ইলেকট্রন, আইসো ডায়াফার্স, আর হচ্ছে তোমার আইসো স্টার্স। এই নিয়ে আমাদের কাহিনী গেল। সামনে আগে আমরা বিভিন্ন ইউজ আছে আমাদের আইসোটপের, বিভিন্ন ইউজ করি আমরা, এগুলোর MCQ আসে এক্সামে, একবার দেখে নাও। যে কোবাল্ট ইউজ করতেছে আমরা ক্যান্সার এফেক্টেড সেলের জন্য, আয়োডিন ইউজ করতেছে আমরা তোমার টিউমারের লোকেশন বের করার জন্য এবং থাইরয়েড গ্ল্যান্ডের ট্রিট করার জন্য। ওকে, আর ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা রেডিয়াম ইউজ করতেছি, আর ইউরেনিয়াম ইউজ করতেছি আমরা কোনো একটা কিছুর এজ বের করার জন্য, কত বয়সে সেটা জানার জন্য। এবার আসো আমরা সামনে আগাই। পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস কী ছিল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার ব্যাপারে আমাদের একটা ভালো ইনফরমেশন জানা দরকার। ফার্স্ট অফ অল কে কোনটা, এগুলো এমন না যে তোমাকে সিতে আসবে, এগুলো MCQ এর জন্য ইম্পর্টেন্ট। তো ডিসকভারার কে, স্যার জে থমসন, রাদারফোর্ড, এটার প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন হচ্ছে চ্যাডউইক। ঠিক আছে, কোন ইয়ারে কোনটা ডিসকভার হয়েছে সেগুলো জাস্ট দেখে যাবো। MCQতে আসতে যেতে আমরা এমন না যে এখান থেকে একদম যুগ যুগ ধরে আসতেছে, এগুলোর থেকে হালকা পাতলা MCQ আসে। ইলেকট্রনের লোকেশন নিউক্লিয়াসের বাইরে, ইলেকট্রন বাকিগুলো নিউক্লিয়াসের ভিতরে, এগুলো আমরা জানি। ইলেকট্রনের সিম্বলকে আমরা জানি, চার্জকে আমরা জানি, আমরা এদের চার্জ বলতে চার্জের নেচারটাকে এটা আমরা জানি। চার্জ এই দেখো, এটা হচ্ছে SI ইউনিট, এটা হচ্ছে CGS ইউনিট, SI ইউনিট নিয়ে কথা বলা হয়েছে। বাট আমরা ম্যাথ করার সময় আরও একটু কাহিনী করবো যে আচ্ছা ঠিক আছে বুঝতেছি না ভাই, আর একটু বুঝাই দেন। তো CGS গেল, তো দুইটা আলাদা আলাদা চার্জ জানতে হবে আমাদের। আর এই যে মাস, এটা অবভিয়াসলি এটা কিসের মাস দেওয়া আছে, এটা কিন্তু SI না, এটা CGS এ দেওয়া আছে। গ্রাম মানেই CGS, আর কেজি মানেই SI, CGS, এগুলো সব CGS এ দেওয়া আছে। এবার যদি তোমরা দেখি এটা MCQতে আসে যে তোমার প্রোটনের কত টাইমস ইলেকট্রনের মাস, প্রোটনের সাথে যদি প্রোটনের মাসের সাথে আমরা যদি 81037কে ডিভাইড করি তাহলে ইলেকট্রনের মাসের সমান হচ্ছে। এটা MCQতে প্রচুর আসে, তো এটা দেখে রাখো, এগুলো MCQতে আসে। তো যখনই কোনো একটা MCQর ইলেকট্রন রিলেটেড, কোনো মাস রিলেটেড MCQ দিল আর এরকম একটা কিছু পাইলে আমাদের আন্দাজ হবে আচ্ছা ঠিক আছে এটা দেখছিলাম। গেল, এই হচ্ছে কাহিনী। তারপরে আমরা সামনে যাই, হোয়াট ইজ দ্য চার্জ অফ এ প্রোটন ইন কুলম্বস। প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ কি মাইনাস নাকি প্লাস, অবভিয়াসলি প্লাস, তাহলে এটা হচ্ছে প্রোটনের চার্জ। ঠিক আছে, গেল সামনে 1.6 × 10⁻⁹ এটা তো আমরা একটু আগে পড়ছি। ওকে, সামনে আগে এবার আসলে অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস। আমি তোমাদের একটু আইডিয়া দিই, দেখো খেয়াল করো। ধরো এটা একটা অ্যাটম, এ দিয়ে অ্যাটম। এই অ্যাটমের আমরা ডিফারেন্ট কালার ইউজ করি ফর গিভিং ইউ অ্যাপ্রোপ্রিয়েট নলেজ অ্যাবাউট ইট। এখানে একটা গ্রিন, এখানে একটা ব্লু, ইটস অলমোস্ট লাইক পাওয়ার রেঞ্জারের মতো, বুঝছো,
লাল, নীল, হলুদ, সবুজ। উই আর আউট অফ কালার। যাই হোক, এটা হচ্ছে পিঙ্ক। আই ডোন্ট নো পিঙ্ক দেখা যাচ্ছে কিনা। তো একটা অ্যাটমের চারিপাশে কিন্তু এরকম উপরে নিচের ডানে বামে এরকম নাম্বার থাকতে পারে। কথা হচ্ছে তাহলে কোথায় কী থাকে আমরা একটু খেয়াল করি। এখন এই পাশটায় থাকে, সরি দেখো কী অবস্থা, এই যে এই পাশটায়, সেটা হচ্ছে তোমার, এটাই কে থাকে, এটাই থাকে হচ্ছে তোমার মাস নাম্বার। মাস মানে কি, মাস মানে কি, নাগার্জুনার মুভি না, মাস মানে হচ্ছে নিউট্রন আর প্রোটনের সাম, এটা হচ্ছে মাস নাম্বার। তাহলে উপরের লেফট, তার মানে কি লেফট সাইডের উপরে থাকে হচ্ছে মাস নাম্বার। এবার আসো লেফটের নিচে, লেফটের নিচে থাকে কে, অবভিয়াসলি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি, অ্যাটমিক নাম্বার মানে কতগুলো প্রোটন আছে, অ্যাটমিক নাম্বার। এবার আসো উপরে, ওই যে রাইটের উপরে কে থাকে দেখি আমরা, চলো। রাইটের উপরে থাকে চার্জ নাম্বার, তার মানে কত চার্জ আছে, সেটা কি প্লাস নাকি, মাঝে মাঝে না থাকলে কিছু থাকবে না। এবার আসো রাইটের নিচে কি থাকে, রাইটের নিচে থাকে হচ্ছে আমাদের মেবি বলতে পারি নাম্বার অফ অ্যাটমস ইন মলিকিউল। বুঝতে কষ্ট হলো নাকি, বুঝাই দিচ্ছি। আসো একটা এক্সাম্পল দিই তাহলে বেটার। ধরো এরকম দিলাম, একটা থিওরিটিক্যাল আয়ন, এই দেখো একটা অ্যাটম, তার মানে উপরের লেফট সাইড এটা হচ্ছে তাহলে তোমার এই যে এইটা আমাদের মাস, ঠিক আছে। তারপরে এইটা লেফটের নিচে, তাহলে এটা কি হবে আমাদের অ্যাটমিক নাম্বার। তারপরে এই পাশটা, এটা হবে আমাদের কি চার্জ নাম্বার। আর লাস্টে হচ্ছে আমাদের এই যে 8, তার মানে এই ফুল একটা মলিকুল, এটা যখনই এটার নিচে মানে রাইটের নিচে কোনো নাম্বার, তার মানে এটা মলিকুল, মানে এখানে মাল্টিপল অ্যাটম আছে, তো তার মানে এখানে 8টা অ্যাটম আছে, বুঝা গেল। তো এইভাবে আমরা বুঝি অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এই হচ্ছে কাহিনী গেল। তারপরে সামনে আগাই, আই গেস হাউ মেনি নিউট্রনস আর প্রেজেন্ট ইন ওয়ান অ্যাটম অফ সালফার। ধরো এখানে ওইরকম স্পেসিফিক বলা আছে, ধরো যে একটা অ্যাটম সালফার, এই যে অ্যাটম এখানে ধরো 32, 16 এগুলো মুখস্থ। তো এখান থেকে আমরা নিউট্রন বের করবো। নিউট্রন মানে কি, উপরে একটা মাস আমরা জানি, নিচেরটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। তার মানে আমরা নিউট্রন বের করার ওয়ে কি, আমরা জানি নিউট্রন প্লাস প্রোটন ইজ ইকুয়াল টু মাস। তার মানে নিউট্রন ইজ ইকুয়াল টু হোয়াট হবে, সরি হোয়াট আই হ্যাভ ডান, একটু ক্লিয়ার করলে আমরা জানি কি, আমরা জানি নিউট্রন তাহলে কি হবে, নিউট্রন ইজ ইকুয়াল টু মাস মাইনাস প্রোটন। এগুলো নিয়ে তোমরা আগেও পড়াশোনা করছো, যত তারিখে টানি আমরা, ঠিক আছে। তো এখানে মাস কত, মাস 32, 16, দ্যাট মিনস ইট ইকুয়াল টু 16, তার মানে নিউট্রন আছে 16টা। তার প্রথম কোশ্চেনের অ্যান্সার কত, এটা হচ্ছে 16। এরপর আসো আমরা দেখি, বলতেছে এই S8, এই ভয়ঙ্কর S8, এটার এখন দেখি বের করো কয়টা নিউট্রন কয়টা প্রোটন আছে। আসলে আমরা দেখি খেয়াল করি, S8 এখানে আছে ধরো 32, এখানে আছে 16, তার মানে 8টা। তার মানে এখানে মাস কত বলো, মাস হচ্ছে 8 ইন্টু 32, দ্যাট মিনস, আচ্ছা আমরা, আচ্ছা ঠিক আছে এইভাবে বের করি, যেভাবে ইজি, ওকে ঠিক আছে। 8 ইন্টু 32 মানে কত, 8 ইন্টু 32, দ্যাট মিনস 256। আর এটার প্রোটন কত, প্রোটন হচ্ছে 8 ইন্টু 16, 128 গেল। তার মানে এটা নিউট্রন কত হবে, নিউট্রন আমরা জানি নিউট্রন হচ্ছে মাস মাইনাস প্রোটন, proton means 128 is equal to 128. That means this is our answer. এটা একটা আনসার, আর এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার।
আই গেস বুঝতে অতটা প্যারা হয়নি, উপরে নিচে এই হচ্ছে আমাদের কাহিনী। গেল সামনে আগে আমরা। এরপর আসো হোয়াট ইজ ইলেকট্রন নাম্বার, হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার। খুবই ইজি। একটা অ্যাটমের টোটাল কয়টা ইলেকট্রন থাকে বা একটা মলিকুলের টোটাল কয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তাদের টোটাল ইলেকট্রন নাম্বার। আর একটা অ্যাটমের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে সেটা হচ্ছে আমাদের ভ্যালেন্স নাম্বার। এক্সাম্পল দিয়ে বুঝাই, বুঝছি কষ্ট হচ্ছে। ধরো একটা অ্যাটম যার ইলেকট্রন আছে 8টা, তো কনফিগারেশন কি বলে, কনফিগারেশন 9-10 পড়ছো, 1s2 2s2 2p4 মানে হচ্ছে 2, সরি এটা গ্রিন বাজে দেখাচ্ছে নাকি, এটা হচ্ছে 2 আর 8 ফার্স্ট অরবিটাল আছে 2 আর 8 না কি দিলাম 2 আর 6, ফার্স্ট অরবিটে 2টা, পরের অরবিটালে 6টা, পরের অরবিটে 6টা। কথা হচ্ছে তাহলে এটা টোটাল ইলেকট্রন কয়টা হবে, টোটাল ইলেকট্রন হবে হচ্ছে 8। কথা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মানে বললাম কি লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, লাস্ট শেলে 6টা, তার মানে এখানে ভ্যালেন্স শেল এটা 6টা, বোঝা গেল। তো ভ্যালেন্স শেল মানে লাস্ট শেল, লাস্ট শেলে কয়টা থাকে, তো ভ্যালেন্স ইলেকট্রন মানে লাস্ট, ভ্যালেন্স মানে লাস্ট ইলেকট্রন, ঠিক আছে। নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট শেল অফ এন অ্যাটম, বাহিরের শেল গেল। আমরা দেখি সালফেটের কথা বল, সালফেটে হাউ মেনি ইলেকট্রনস অ্যান্ড ভ্যালেন্স ইলেকট্রনস প্রেজেন্ট ইন সালফেট। একটা সালফেটে কয়টা ইলেকট্রন থাকে, কয়টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, চলো আমরা দেখি খেয়াল করি। সালফেট মানে কি SO4 2-, বুঝা গেল, SO4 2-। কথা হচ্ছে এখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে দেখি, একটু ভয় লাগতেছে নাকি, চলো দেখি। ফার্স্টে সালফারে কয়টা ইলেকট্রন আছে, সালফার ইলেকট্রন থাকে হচ্ছে আমরা দেখি 16টা। অক্সিজেনে কয়টা আছে, অক্সিজেনে আছে হচ্ছে তোমাদের 8টা, দ্যাট মিনস 4 × 8। কারণ কি 4 × 8 কেন, 4 × 8 কারণ হচ্ছে তোমার অবভিয়াসলি এটা হচ্ছে তোমার 4টা হচ্ছে তোমার অক্সিজেন আছে, আর অক্সিজেনের ইলেকট্রন আছে 8টা, তাহলে মানে হচ্ছে তোমার 4 × 8 + 16, কোথাও ভুল বললাম নাকি বলিও, 48 গেল, এটা হচ্ছে 48। কথা হচ্ছে তাহলে ঠিক আছে না, 4 × 8 32, 32 + 16 মানে 48। কথা হচ্ছে এটা হচ্ছে SO4-এরটা পেয়েছে, কিন্তু 2-, তার মানে আরও 2টা ইলেকট্রন অ্যাড করা হয়েছে, তার মানে টোটাল ইলেকট্রন কত হবে, টোটাল ইলেকট্রন হবে হচ্ছে 48 + 2 = 50, এটাই আর কি। কেন 2 যোগ করলাম, কারণ দেখো এখানে 2-, ও 2টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছিল, 2-, এই কারণে বুঝাইছে গেল। তাহলে ইলেকট্রন হয়ে গেল, আবার ভ্যালেন্স ইলেকট্রন একটু কাহিনী করি আসো। চলো ফার্স্টে সালফারের কয়টা ইলেকট্রন, সালফারের ইলেকট্রন আছে হচ্ছে তোমার 16টা। 16 মানে কত, ফার্স্ট অরবিটে অবভিয়াসলি 2 আছে, সেকেন্ড অবভিয়াসলি 8টা আছে, থার্ড অরবিটে 6-6টা আছে, বুঝা গেছে। এবার আসো অক্সিজেনের ক্ষেত্রে দেখি। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতেছি ফার্স্ট শেলে থাকবে 2টা, সেকেন্ড শেলে থাকবে কয়টা, সেকেন্ড শেলে থাকবে হচ্ছে তোমার 6টা। এটা হচ্ছে কথা অক্সিজেনের ক্ষেত্রে, একটা অক্সিজেনের কথা বলতেছি। এখন লাস্ট শেল হচ্ছে এইটা, লাস্ট শেল হচ্ছে এইটা, তার মানে লাস্ট শেলে টোটাল ইলেকট্রন কত হবে, টোটাল ইলেকট্রন অফ লাস্ট শেল, খেয়াল করো। তার মানে খেয়াল করো এখানে একটা ইলেকট্রনের ভ্যালেন্স ইলেকট্রন 6, তাই না, তার মানে 6 + 6 × 4, কারণ একটা ইলেকট্রনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, তার মানে 4টার জন্য তো 4 × 6 হবে। কথা হচ্ছে অবভিয়াসলি আরও 2টা ইলেকট্রন অ্যাড করছিল, সেটা তো অবভিয়াসলি ভ্যালেন্স শেলে যায়, যখন অ্যাড করা তখন ভ্যালেন্স শেলে যায়, তো সেটা অ্যাড করার কারণে আরও 2 আমাদের অ্যাড হবে। তো হলো কত দেখো, 6 + 6 × 4 + 2 কত হলো 32। এই হচ্ছে আমাদের কথা, এটা গেল আমাদের ভ্যালেন্স ইলেকট্রন, এটা গেল আমাদের কি, আমাদের টোটাল ইলেকট্রন। এই হচ্ছে ব্যাপার, এবার ব্যাপারটা বোঝা গেছে। বুঝতে কষ্ট হলে আমরা বলবো আবার, সমস্যা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার সামনে আগে আমরা এবার আসো মাস অফ অ্যান অ্যাটম অ্যান্ড রিলেটিভ অ্যাটমিক মাস। এখান থেকে আমাদের 2টা ইউনিট জানতে হবে, যেটা আমাদের এবার সামনে অনেক ফিজিক্সেও লাগবে, কেমিস্ট্রিতেও লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমু মিনস হচ্ছে AMU, এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এটা কি বোঝা যায়, এটা হচ্ছে কার্বন, একটা কার্বন যার মাস ধরো 12, কার্বন মাস 12 মানে হচ্ছে প্রোটন আর নিউট্রনের সাম 12, সেইটা থাকলে তার 1/12 যে পার্টটা, মানে সেই কার্বন 12, কার্বন 12 মানে কি, কার্বনের মাস 12, সেই কার্বন 12-এর মাসকে আমরা যদি 12 দিয়ে ডিভাইড করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1mu। তো 1mu এইটা তো বুঝলাম হালকা হালকা, যে ডিফাইন্ড অ্যাজ 1/12 অফ দ্য মাস অফ 1 কার্বন অ্যাটম। আর 1amu মানে 1amu মানে হচ্ছে 1.6 × 10⁻²4। মনে রাখতে হবে এই জিনিসটা, কথা বোঝা গেছে। এটা তো হালকা এমসিকিউর জন্য আসতে পারে, বাট মনে রাখতে হবে এটা এমসিকিউতে থাকতে পারে, বোঝা গেছে।
এটা একটা প্রোটনের মাসই বলা যায়। ডাল্টন আর এএমইউ একই কথা। দেখো অ্যানাদার নেম ফর অ্যাটমিক মাস ইউনিট, যে লাউ সেই কুদু টাইপস আর কি। তো 1 ডাল্টন ইজ ইকুয়াল টু এত, একই কথা। তো এএমইউ মনে রাখতে হবে। এএমইউ কি? এএমইউ হচ্ছে একটা ডেফিনেশন মনে রাখলে যে কার্বন 12-এর যে মাসটা সেটাকে 12 দ্বারা ডিভাইড করে দিলে যেটা আসে, সেটা একটা মনে রাখার জন্য একটা খেয়ালি জিনিস, মানে বুঝলাম। আর কিন্তু এটার ভ্যালুটা আমাদের মনে রাখবো। 1/6 24 গ্রাম, কেজিও থাকতে পারে এমসিকিউতে অনেক সময়। এবার আসো সামনে আগাই, রিলেটিভ অ্যামাউন্ট অফ আইসোটোপস অ্যান্ড অ্যাটমিক মাস। এখান থেকে কী আসবে? ধরো একটা অ্যাটমের কিন্তু মাল্টিপল তোমার ফেস থাকতে পারে, মাল্টিপল মাস থাকবে। যেমন ধরো আমরা ইউনিভার্স দেখি না মার্ভেলে, যে একটা এই পাশে একটা স্পাইডার, এই পাশে একটা স্পাইডারম্যান, এই পাশে একটা স্পাইডারম্যান, এরকম একটা অ্যাটমেরও তো এরকম বিভিন্ন ভার্স থাকতে পারে। তো একটা অ্যাটমের বিভিন্ন মাস থাকতে পারে। প্রোটন সেম একটা অ্যাটমের, কিন্তু এর কিন্তু মাস ডিফারেন্ট হতে পারে, মানে নিউট্রন ডিফারেন্স হতে পারে। তো ওগুলোকে আমরা কী বলি? আইসোটপ। আইসোটপ কাদেরকে বলি? এদের প্রোটন সেম, বাকি সব ডিফারেন্ট। তো প্রোটন সেম, ধরো এখানে ধরো একটা দিছে আমরা, ধরো 11, ও অক্সিজেন, ওর মাস হচ্ছে 16। এখানে ধরো অক্সিজেন, ওর মাস হচ্ছে 17। এখানে ধরো অক্সিজেন, ওর মাস 18। এদের কিন্তু সবার প্রোটন সেম আটটাই আছে, কিন্তু নিউট্রন চেঞ্জ হওয়ার কারণে এদের মাসটা ডিফারেন্ট আছে। তো এদেরকে আমরা বলি আইসোটোপ। কথা হচ্ছে তোমার কাছে একটা বাক্সে 3টা ডিফারেন্ট অক্সিজেন আছে, তো আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে এদের অ্যাভারেজ মাসটা কত। ঠিক আছে, সেটা কোনো একটা কারণে, ইন্ডাস্ট্রিয়াল কারণে হতে পারে। এখন তোমরা তো থিওরিটিক্যাল বেশি পড়তেছো, তো এটা নিয়ে মানে ভাব কঠিন যে ভাই কেন খায় খেয়ে বসে আছে আমরা বের করবো, হ্যাঁ বের করতে হবে। কথা বোঝা গেছে? তো আমি আবার বলি, একটা বাক্সে তোমার কাছে মনে করো 3টা আলাদা আলাদা আইসোটোপ, মানে 3টা আলাদা আলাদা অ্যাটম আছে, কিন্তু একই প্রোটন, জাস্ট ডিফারেন্ট মাস। তো এদের একটা অ্যাভারেজ মাস বের করা উচিত, খুবই কাজ আমাদের। অ্যাভারেজ মাস কীভাবে বের করবো? খুবই মজা, দেখো খেয়াল করে দেখো। আমরা কি করব? ফার্স্টে হচ্ছে ও কত পার্সেন্ট আছে সেটা আমাদের জানতে হবে। ধরো এখানে বলা আছে যে ও বেঁচে আছে কত পার্সেন্ট? 90। ও আছে তোমার বক্সে 99.76%। ও তোমার বক্সে আছে ধরো 0.037%। ও তোমার বক্সে আছে 0.204%। তো আমরা খুবই ইজিলি ম্যাটটা করে ফেলবো। ঠিক আছে, কীরকম দেখো, সবার পার্সেন্টেজের সাথে তার আমরা ইয়াটা গুণ দিয়ে দেবো, তার হচ্ছে তার মাসটা আমরা মাল্টিপ্লাই করে দেবো, প্রোডাক্ট বের করবো। খেয়াল করো, এই 16 ছিল একজনের মাস, আর 16 মাসের পার্সেন্টেজ কত ছিল? 99.76 প্লাস 17 ছিল ওর মাস, তার সাথে আমরা পার্সেন্টেজ কত দিয়ে দেবো? 0.037 দিয়ে দেবো তার পার্সেন্টেজ। এরপরে 18 ছিল মাস, আর তার পার্সেন্টেজ ছিল 0.204, আর এই সবগুলোকে আমরা 100 ডিভাইড করে দেবো। এই হয়ে গেল আমাদের অ্যাভারেজ মাস। আহামরি এরকম বড় কিছু না, এটাই হচ্ছে আমাদের দেখো ফর্মুলা দেওয়া আছে যে তোমার এ যদি হয় পার্সেন্টেজ আর এম যদি হয় মাস অফ আইসোটোপ, তাহলে আমরা এইভাবে অ্যাভারেজ মাসটা বের করি। আর এটা এক্সাম্পলটা দেখো, যে এইটা ধরো উপরের একটা এক্সাম্পল আছে, এটার প্রত্যেকটা 16, এই তো প্রত্যেকটার মাস সাথে কত পার্সেন্ট, মাস সাথে কত পার্সেন্ট যোগ করে দিয়ে 100 ভাগ করে দেবো, হয়ে গেল, ডিভাইড করে দেবো। এবার সামনে আগে ওকে, ইন নেচার ক্লোরিন হ্যাজ 2 আইসোটোপ। আমাদের নেচারে 2 টাইপের আইসোটোপ আছে। দেয়ার masses are 35 and 37 AMU and their relative abundance are 75.53 and 24.47. ধরো ডিফারেন্ট আইসোটোপের পার্সেন্টেজ দেওয়া আছে। ক্যালকুলেট দ্য অ্যাটমিক মাস অফ ক্লোরিন। দ্য এভারেজ অ্যাটমিক মাস, দ্য এভারেজ মাস আমরা যদি বের করতে চাই কি করব? আমরা ফার্স্টে হচ্ছে তার মাস দিব। ধরো একটা 35-এর একটা ছিল, দেখো এখানে দেখো, এই যে 35 ছিল, তার পার্সেন্টেজ 75.53। এখানে ছিল 37, কি অবস্থা দেখো, এখানে ছিল 37, তার পার্সেন্টেজ ছিল 24.47। তো আমরা 75.53 প্লাস 37-এর 24.4, এটাকে ডিভাইড দিয়ে দিলাম 100 দিয়ে, 100 দিয়ে ডিভাইড করে দিলাম। যে ফরওয়ার্ড সেটাই আমরা যদি বের করতে চাই করি, 35 into 75.53 plus 37 into 24.4 by 11 হচ্ছে, ওকে ঠিক হলো? একটু দেখি, 35 into 75.53 plus 37 into 24.47, ওকে এটা আসলে হচ্ছে
35.49, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝে গেছে? একটা জায়গায় দুইটা ডিফারেন্ট আইসোটোপ আছে, তাদের পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে আমি বের করতে পারি যে অ্যাভারেজ মাসটা কত আইসোটোপের, বিভিন্ন কাজে লাগতে পারে। এবার সামনে গাই। ঠিক আছে, আমাদের সেকেন্ড লেকচারটা এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা অবভিয়াসলি কোয়ান্টাম নাম্বার পড়বো। আর এই ব্যাপারে কোনো টাইপের প্রবলেম থাকলে তোমরা করবা কি, আমাদের ইংলিশ ভার্সন যে গ্রুপটা আছে না, তোমরা ওখানে ফার্স্টে কী করবা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট ভাইয়া এটা বুঝতেছি না, এটা একটু বুঝিয়ে দেন, আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর একটা কথা বলবো, যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ ভাইয়া ঠিক মতো বলে ফেলছে বাট আমি বুঝতে কষ্ট হচ্ছে, আরেকবার একটু দেখো, আচ্ছা কয়েকবার দেখো, আচ্ছা এই ব্যাপার, তো এটা করবা। ঠিক আছে, বারবার একটু পড়তে হবে, একদম মানে একবার দেখে ফেললাম আর সব বুঝে যাবে এরকম কিন্তু না ব্যাপারটা। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।